চলো জি ভাই, আগে পদ্মা বাঁচাই। পদ্মা আমাদের এই এলাকার মানুষের জীবন। যখন তখন চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে, এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। পদ্মা বাঁচানো সমাবেশ থেকে ভারতকে কঠোর বার্তা বিএনপির। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ব্যর্থ রাষ্ট্র হবে দেশ, শঙ্কা ফখরুলের। অতীতের মতো ভোটে দুর্ভোগ বাড়বে, মন্তব্য পরোয়ারের। আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শিরোনাম। শেখ হাসিনার মামলার রায় ঘিরে আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন ঘোষণা। জনমনে উদ্বেগ, টহল জোরদার, বিচলিত নয় আইন শৃঙ্খলা বাহিনী। সোহরাওয়ার্দীতে খতমে নবুয়তের মহাসম্মেলন যোগ দিলেন 5 দেশের আলেমরা। আলোচনার ভিত্তিতে কাদিয়ানী ইস্যুর সমাধানের আশা। বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচার শুরু। সারা দেশেও গণসংযোগে ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থী ও সমর্থকরা। হানি ট্র্যাপে ফেলে আশরাফুলকে 26 টুকরো করে বন্ধু জরেজ। 10 লাখ টাকায় ব্ল্যাকমেল করতে চেয়েছিল, জানালো র্যাব। বিবিসির বিরুদ্ধে এবার $5 বিলিয়ন মামলার হুমকি ট্রাম্পের। বিতর্কিত কর্মকাণ্ডে কমছে মার্কিন প্রেসিডেন্টের জনপ্রিয়তা। স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি সোহাগ বক্স। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা বাঁচাও সমাবেশে তিনি বলেন, নির্বাচন না করলে জামায়াতের অস্তিত্ব থাকবে না। পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায় এবং গঙ্গা ব্যারেজ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি রফিকুল আলমকে সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের রিপোর্ট। তিস্তার পর এবার পদ্মা বাঁচাও দাবিতে সরব বিএনপি। বিতর্কিত ফারাক্কা বাঁধ বাংলাদেশের নদ নদীতে যে বিরূপ প্রভাব ফেলছে বড় সাক্ষী চাঁপাইনবাবগঞ্জে পদ্মা পাড়ের মানুষ। বর্ষাকালে ঘন ঘন বন্যা, ভয়াবহ নদী ভাঙন আর শুষ্ক মৌসুমে পানির সংকটে ফসল উৎপাদনে বাধা। পদ্মা পাড়ের মানুষের নির্মম বাস্তবতা। পদ্মা নদীর পানির জন্য আমরা ফসল পানি করতে পারছি না। পদ্মার বেড়ি বাঁধ করে দিয়েছে, পানি শুকিয়ে গেছে, আমরা পানি লাগবে বলেন, তার জন্য ফসল হয়েছে না। পদ্মা বাঁচাও সমাবেশে যোগ দেন চাঁপাইনবাবগঞ্জ জেলার 3টি সংসদীয় আসন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিএনপি নেতারা বলেন, পদ্মা বাঁচলে বাঁচবে বাংলাদেশ, তাই যে কোনো মূল্যে পদ্মার পানির সমবন্টন নিশ্চিত করতে হবে। চলো জি ভাই, আগে পদ্মা বাঁচাই। পদ্মা আমাদের এই এলাকার মানুষের জীবন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে আগ্রাসী মনোভাবের পরিবর্তে সমতার নীতিতে বিশ্বাস করতে হবে, দিতে হবে পদ্মাসহ অভিন্ন 154টি নদীর পানির ন্যায্য হিস্যা। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে এবং আপনার আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার অতি মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করবে। পদ্মা নদীর ন্যায্য হিস্যার দাবিতে কর্মসূচি হলেও নির্বাচনী আমেজ ছিল পুরো সমাবেশ জুড়ে। বিএনপি মহাসচিব বলেন, দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখন জামায়াতে ইসলামী নানা দাবির কথা বলে নির্বাচন পেছাতে চাইছে। সরকার ঘোষিত সময়ে নির্বাচন না হলে দেশের সংকট আরো বাড়বে। 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এই নির্বাচন হতে হবে। এই নির্বাচনের কোনো বিকল্প নাই, কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে। আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না। নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন, সেই জন্য আপনারা নির্বাচন পেছাতে চান, বন্ধ করতে চান।
দিল্লিতে বসে শেখ হাসিনা মানুষ মারার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। 17 নভেম্বরের রায় ঘিরে আওয়ামী লীগ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি ভাগাভাগি নিয়ে করা 30 বছর মেয়াদী গঙ্গা পদ্মা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ডিসেম্বরে। আগামী নির্বাচনে যে সরকারই ক্ষমতা আসুক না কেন এই চুক্তি নবায়ন করলে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন দেশের উত্তরাঞ্চলের মানুষ। সাইফুল ইসলাম, নিউজ 24, চাঁপাইনবাবগঞ্জ। এবারে নির্বাচন 14, 18 ও 24-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ফেব্রুয়ারির নির্বাচন স্বচ্ছ করতে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। শনিবার সকালে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার 0 পয়েন্টের পথসভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, প্রত্যেক প্রার্থী যেন নির্বাচনী কাজে সমান সুযোগ পায়, অন্যথায় অতীতের কর্মকর্তাদের মতো অভিযোগ পেলে বর্তমানরা পালানোর পথ পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করে না হয়, প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধে যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। শেখ হাসিনার মামলার রায় ঘিরে কাল ও পরশু শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ নিয়ে অনলাইনে প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা। ভীতি ছড়াতে কয়েকটি স্থানে হয়েছে নাশকতার চেষ্টা, এতে জনগণে রয়েছে খানিকটা শঙ্কাও। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে কোনো নাশকতা রুখে দিতে সব ধরনের প্রস্তুতি আছে তাদের। জুলাই অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘিরে নগরীতে বেড়েছে নিরাপত্তা। কারণ রায়কে কেন্দ্র করে সারা দেশে শাটডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। 17 নভেম্বরের রায়কে কেন্দ্র করে 16 ও 17 নভেম্বর সারা দেশে শাটডাউন কর্মসূচি ঘিরে দেশের নানা প্রান্তে চলছে বিক্ষিপ্ত নাশকতা। এ থেকেই সৃষ্টি হয়েছে অজানা আতঙ্ক। বাংলাদেশের মানুষ নেক্সট ইনশাল্লাহ আওয়ামী লীগের কোনো লকডাউন, কোনো হরতাল গ্রহণ করবে না। চাবো না কোনো ফ্যাসিবাদ বা কোনো প্রকার দুষ্কৃতি কোনো অঙ্গ সংগঠন বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা তৈরি করুক। র‍্যাব বলছে যখনই এমন তথ্য পাচ্ছেন তারা তখনই গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রাপ্ত তথ্য উপাত্ত যাচাই বাছাই করে প্রস্তুতি নিচ্ছেন। এবারও মাঠ পর্যায়ে ও সাইবার ওয়ার্ল্ডে যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবেলায় প্রস্তুত তারা। যে উড়ো খবরগুলো আসছে সেগুলোকে আমরা একইভাবে যাচাই বাছাই করছি এবং আমাদের অনলাইন মিডিয়া মনিটরিং এবং সাইবার মনিটরিং চলছে। পাশাপাশি আমাদের অন গ্রাউন্ড যে ডিপ্লয়মেন্ট ছিল সেটাও এবার থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন রায় ঘিরে নাশকতার কোনো সুযোগ নেই। 17 তারিখে রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম। সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। গেল 13 নভেম্বর লকডাউন কর্মসূচি দিয়ে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ দলটি লাপাত্তা ছিল। তবে লাঠি সোটা হাতে অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান নেয়াকে ডিএমপি কিভাবে দেখছে? পুলিশের কাজটা সেটা আপনার পুলিশই করবে। পুলিশের কাজে জনগণ সহায়তা করতে পারেন, তারা তথ্য দিয়ে তারা পুলিশের সাথে থেকে কিন্তু পুলিশের কাজের যে ধরনটা সেটা কোনোভাবে অন্যের হাতে তুলে নেওয়া যাবে না। রায়কে কেন্দ্র করে হাইকোর্ট সংলগ্ন ট্রাইব্যুনাল এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় থাকবে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সংখ্যা তৈরি হয় সেক্ষেত্রে পুলিশ বসে থাকবে না। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। ঢাকায় প্রথমবারের মতো হয়ে গেল আন্তর্জাতিক খতমে নবুয়তের মহাসম্মেলন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা যারা শেষ নবী মানে না তাদের অমুসলিম ঘোষণার দাবি জানানো হয়েছে সম্মেলন থেকে। সম্মেলনে যোগ দেন বিএনপি, জামাত ও হেফাজত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। আগামী সংসদে আলোচনার ভিত্তিতে কাদিয়ানী ইস্যুর সমাধানের আশ্বাস রাজনীতিবিদদের।
খণ্ড খণ্ড মিছিল স্লোগানে মুখর রাজধানীর ঢাকা। বিভিন্ন প্রান্ত থেকে আসা কওমি ঘরানার মুসল্লিদের ঢল নামে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। শনিবার প্রথমবারের মতো ঢাকায় এই আন্তর্জাতিক খতমে নবুয়াতের মহাসম্মেলনে যোগ দেন ভারত, পাকিস্তান ও সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশের শীর্ষ আলেম ওলামারা। বক্তারা বলেন, যারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানতে নারাজ, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানাতেই এই মহা সম্মেলন। ये कोई नजरी मसला नहीं है बल्कि बदीही मसला যদি পরে তারা সহি তাহলে আমরা বলেন আমার নিজের ঈমান রক্ষার জন্য এই কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে। মহাসম্মেলনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। সম্মেলনে জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতারা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এরপর যারা নবী দাবি করবে তারা কেউ মুসলিম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না। 5ই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামী উত্থানে একটা সুযোগ এসেছে। আমাদের নিজেদের পায়ে দাঁড় হয়ে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কোরআন সুন্নাহর বাইরে কেউ কিছু করলে তা মানবে না বিএনপি। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না। সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। রাষ্ট্র পরিচালনার মূলনীতি আল্লাহর উপর আস্থা, পূর্ণ বিশ্বাস, সংবিধানে পুনর্বহালের কথাও বলেন সালাউদ্দিন আহমেদ। এই দেশের নাগরিক হিসেবে তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক-জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বগুড়া সদর আসনে বিএনপি প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ শুরু করেছে বগুড়া জেলা ছাত্রদল। শনিবার বেলা 2:30টার দিকে শহরের কলোনি এলাকায় কাঁচা বাজার ও রাস্তার পাশে ব্যবসা প্রতিষ্ঠান সহ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তারা। এ সময় তারা প্রতিশ্রুতি দিয়ে বলেন, ধানের শীষ বিজয়ী হলে বগুড়া সহ সারা দেশের সার্বিক উন্নয়ন হবে। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম.আর. হাসান পলাশ সহ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দেশ নায়ক জনাব তারেক রহমানকে আবার ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করে এই বগুড়ার উন্নয়ন যেন তার হাতে হয়, সেই জন্য সকলে ঐক্যবদ্ধ। জনাব তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী করে মহান জাতীয় সংসদে এদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। সারা দেশে নিজ নিজ সংসদীয় আসনে গণসংযোগ, পথসভা সহ নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। নেত্রকোনার মদনে গণসংযোগ করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে নির্বাচনী পথসভায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান। নারায়ণগঞ্জ 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ 2500-এ নির্বাচনী মহাসমাবেশে যোগ দেন। সকল প্রকার গণতন্ত্র হরণকারী যে আপনারা যার ব্রাজিলের বেলেমে চলমান 30তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP30-তে ঝুঁকিতে থাকা স্বল্পোন্নত দেশগুলোর উপর জলবায়ু পরিবর্তনের আর্থিক বোঝা নিয়ে আলোচনা হয়েছে সম্মেলনের 5ম দিনে। এই সেশনে অংশ নেন পরিবেশ, পররাষ্ট্র, অর্থ, দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। জলবায়ুর প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর আর্থিক সুরক্ষার দাবি জোরালো করার উপর জোর দেন তারা। বিশ্বজুড়ে জলবায়ু সংকটের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশ, অথচ বৈশ্বিক কার্বন নিঃসরণে তাদের অবদান খুবই কম। তাই জলবায়ু তহবিলের বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে
বিশ্ব দরবারে সোচ্চার তাদের কণ্ঠ। এদিকে প্রথমবার বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। জলবায়ুর ক্ষতিকর প্রভাবে উন্নয়নশীল দেশগুলোর নারীদের জীবনযাত্রার নেতিবাচক প্রভাব নিয়েও কথা বলেছেন উপদেষ্টা ফরিদা আক্তার। ঝিনাইদহ সদরে পদ্মাকর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। সকাল 9টার দিকে সদর উপজেলা পদ্মাকর ইউনিয়ন কালা লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় তুচ্ছ ঘটনা নিয়ে পদ্মাকর ইউনিয়নের বাসিন্দা হুমায়ুন বিশ্বাস ও জিয়ারুল ইসলাম গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় হুমায়ুন বিশ্বাস দেশীয় অস্ত্র দিয়ে প্রবাসী মাহবুবুর রহমানকে কুপিয়ে আহত করে। পরিবার লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশরাফুল হককে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে হত্যা করে মরদেহ 26 টুকরো করে বন্ধু জরেজ। আলোচিত এই হত্যাকাণ্ডের বিষয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন শৃঙ্খলা বাহিনী। মামলার প্রধান আসামি জরেজের প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে আলামত সহ গ্রেফতার করেছে র্যাব। জানান, শামীমার সাথে আশরাফুলের প্রেমের সম্পর্ক জেনে যাওয়ায় এই খুন। এ যেন ত্রিভুজ প্রেমের গল্প। জরেজ আর শামীমার মধ্যে প্রেমের সম্পর্ক। জরেজের স্ত্রী জেনে যাওয়ায় ঘনিষ্ঠ বন্ধু নিহত আশরাফুলকে দায়িত্ব দেওয়া হয় জরেজকে পরকীয়া থেকে ফিরিয়ে আনার। তবে ঘটে উল্টো ঘটনা। আশরাফুল নিজেই পা দেন শামীমার প্রেমের ফাঁদে। 11 নভেম্বর 3 জন মিলে শনির আক্রায় এক রুমের বাসা ভাড়া নিয়ে সেখানেই আশরাফুল মিলিত হতে চায় শামীমার সঙ্গে, যেখানে বাদ সাজে জরেজ। এরপর রাগের মাথায় হত্যা করে আশরাফুলকে। 12 নভেম্বর রাতে হত্যার পর 26 টুকরো খণ্ডিত অংশ দুটি ড্রামে ভরে ফেলে দেওয়া হয় হাইকোর্টের সামনে। এর আগে ওই বাসায় অন্তত 24 ঘন্টা মরদেহ নিয়ে পরিকল্পনা চলে কিভাবে কি করা যায়। ডিবির হাতে গ্রেফতারের পর নিহতের বন্ধু জরেজের মুখ থেকেই বেরিয়ে এসেছে এমন নির্মমতার কাহিনী। যখন যাত্রায় ধরে তখন আশরাফুল আবার একটু শারীরিকভাবে তখন আশরাফুল একটু ছোটাছুটির চেষ্টা করে। ওখানে একটা হাতুড়ি ছিল, জারেজুল হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে বাড়ি দেয়। সে হাতুড়ি আমরা উদ্ধার করেছি। বাড়ি দেওয়ার পর্যায়ে আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামীমা তার অন্যটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে দেয়, দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে আশরাফুল আর নড়াচড়া করতেছে না। তখন তারা করে দেখে যে মারা গেছে। পরকীয়া প্রেমিকা শামীমাকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে বেশ কিছু আলামত। আমরা শামীমাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছি এবং শামীমা আমাদের যে উত্তর দিয়েছে তাতে তার ভাষ্য মতে তাকে মূলত যে কথাটা বলেছে জরেজ যে 3 লক্ষ টাকা সে পাবে এবং জরেজ এই ব্ল্যাকমেইলের মাধ্যমে 7 লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন। সংস্থাটি জানিয়েছে 2 সন্তানের জননী সৌদি প্রবাসীর স্ত্রী শামীমার সঙ্গে জরেজুলের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানানোর পরও আশরাফুলও জড়িয়ে পড়েন একই সূত্রে। আর মালয়েশিয়া প্রবাসী জরেজুল অবশেষে হানি ট্র্যাপ করে 10 লাখ টাকা হাতিয়ে নিতে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের পর এমন হত্যাকাণ্ড। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা। সাদাবাজি করে চলতে হবে এমন রাজনীতিকে ক্যারিয়ার হিসেবে না নেয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জব ফেয়ার 2025 উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা জানান, রাজনীতিকে পেশা হিসেবে নেওয়া যাবে, তবে অবশ্যই হতে হবে সৎ রাজনীতিবিদ। অবৈধ আয় বা চাঁদাবাজি পরিহার করতে হবে। একাডেমিক ফলাফলই চাকরি পাওয়ার জন্য শেষ কথা নয়। বাজারে চাহিদা আছে এমন চাকরির জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, সম্পদশালী হওয়ার জন্য উদ্ভাবন ও উৎপাদন সক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ। পড়াশোনা যে ক্লাসের পড়াশোনা গুরুত্বপূর্ণ, কিন্তু তার পাশাপাশি তুমি কি করতে পারো এইটার উপর গুরুত্ব দিবা। আর থার্ডলি যেটা বললাম যে আমি চাই তোমরা সবাই ওয়েলদি হও, কিন্তু সেই ওয়েলথটা যাতে উৎপাদন এবং উদ্ভাবনের মাধ্যমে আসে। সেই ওয়েলথ যেন যেটা বললাম যে সরকারি অফিসে রাজনীতিবিদদের ধরে যাতে না আসে, রেন্ট সিটিং এর মাধ্যমে যাতে না আসে।
বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইন সংশোধনের প্রস্তাবিত নতুন খসড়া অধ্যাদেশ 2025 বাতিলের দাবি জানিয়েছে এই খাতের সংশ্লিষ্টরা। তারা বলছেন, এই আইন বাস্তবায়নের দিনই ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি এবং রিক্রুটিং এজেন্সি খাতের লাখ লাখ দক্ষ জনবল একদিনে বেকার হয়ে যাবে। শনিবার রাজধানীর পল্টনের একটি হোটেলে ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি এবং রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই কথা বলেন আটাবের সাবেক সভাপতি SN মঞ্জুর মোর্শেদ মাহবুব। বলেন, অধ্যাদেশটি কার্যকর হলে দেশের প্রায় ৬,০০০ ট্রাভেল এজেন্সি, ১৪০০ হজ এজেন্সি এবং ২,৭০০ রিক্রুটিং এজেন্সি সরাসরি ঝুঁকিতে পড়বে। থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালের চিকিৎসক ডাক্তার শক্তি আর পল সম্প্রতি নির্ণয় না হওয়া রোগে ভয় পাওয়া রোগীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় এক জোরালো সতর্কবার্তা দিয়েছেন। সকালে ডেইলি স্টার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দেন তিনি। বলেন, অনেক রোগী বারবার চিকিৎসা গ্রহণ করেও স্পষ্ট বা সঠিক রোগ নির্ণয় পাচ্ছেন না, ফলে দীর্ঘমেয়াদী কষ্ট, আর্থিক চাপ ও মানসিক অস্থিরতায় ভুগছেন। ব্যাংকক হসপিটাল হেডকোয়ার্টার্সে তার চিকিৎসা কার্যক্রমে ডাক্তার পল এখন পর্যন্ত 250টিরও বেশি UDI কেস নথিভুক্ত করেছেন এবং কিছু কেস প্রকাশও করেছেন। তার মতে প্রায় 90% অনির্ণীত রোগ যথাযথ পরীক্ষা ও সমন্বিত চিকিৎসা প্রচেষ্টার মাধ্যমে নির্ণয় ও চিকিৎসা করা সম্ভব। ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানানোর পর এবার বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহেই $1 থেকে $5 বিলিয়ন মামলা করার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে CNN-এর নতুন জরিপে দেখা গেছে, একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রে কমছে ট্রাম্পের জনপ্রিয়তা। প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ ভুলভাবে সম্পাদনা করায় বড় মাশুল গুনতে হবে বিবিসিকে। ক্ষমা চেয়েও হলো না শেষ রক্ষা। ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানানোয় ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামী সপ্তাহেই $1 থেকে $5 বিলিয়ন মামলা করার হুঁশিয়ারি দেন তিনি। এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও আলাপ করবেন ট্রাম্প। আমি মনে করি আমাকে এটা করতেই হবে। তারা প্রতারণা করেছে। এখনো আমি ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের কাছে ইস্যুটি তুলিনি, তবে তাকে এই সপ্তাহেই ফোন দেব। এর আগে 2021 সালের ক্যাপিটল হিল হামলার দিন ট্রাম্পের বক্তব্য নিয়ে বিবিসির তৈরি একটি প্রতিবেদনে সম্পাদনার কারসাজির অভিযোগ ওঠে। এই বিতর্কের মধ্যেই গত সপ্তাহে বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেন। সেই সঙ্গে ক্ষমাও চায় বিবিসি। এদিকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারাচ্ছেন ট্রাম্প, এমনটাই উঠে এসেছে CNN-এর নতুন জরিপে। তথ্য বলছে 68% মার্কিনী মনে করেন দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, আর মাত্র 37% আমেরিকান ট্রাম্পের কর্মদক্ষতার প্রতি সমর্থন প্রকাশ করেন। আফরিন মৌ, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।